একটি বাংলোতে নৃশংসভাবে একজন লোকের খুন হয়। পুলিশ তদন্তে নামে, কিন্তু এই খুনের ব্যাপারে তারা কোনো ক্লুই খুঁজে পায় না। কারণ এই খুনটা খুবই নিখুঁতভাবে করা হয়েছিল। খুবই প্ল্যানিং এর সাথে খুনি এই খুনটা করে, যার ফলে পুলিশ কোনোভাবেই এই কেসটার সমাধান করতে পারছিল না। কিন্তু যখন এই কেসটার রহস্য উন্মোচন হয়, তখন সবার মাথা ঘুরে যায় আর একের পর এক রহস্য বের হয়ে আসতে থাকে। একেবারে শেষ পর্যন্ত সাসপেন্স থেকে যায়। তো আজ এমনই সাসপেন্স আর টুইস্টে ভরা একটি ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আজ এক্সপ্লেন করব তামিল ওয়েব সিরিজ ভাদামের সিজন 1। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই বাংলার ভিতরে বিঘ্নেশকে দেখা যায় একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে। এরপরে মেয়েটি তাকে বলে, আমি কিছুক্ষণ পরেই ডিরেক্টরকে কল করব। কিন্তু বিঘ্নেশ বলে, ডিরেক্টর কালকে আমার বাসায় আসবে, তখন আমি তাকে বলে দেব। কিন্তু মেয়েটি বলে, তুমি প্রত্যেকবার একই কথা বলো, কিন্তু কাজের কাজ কিছুই করো না। এবার আমি সোজা ডিরেক্টরের সাথে কথা বলবো, না হলে তুমি কবে তোমার কথা রাখবে সেটা কে জানে। এতে বিঘ্নেশ একটু রেগে যায় আর বলে, সীমার মধ্যে থাকার চেষ্টা করো, আমার উপরে কথা বলবে না। তোমার যতটুকু অধিকার ততটুকুই ফলানোর চেষ্টা করো, আমি তোমাকে যেটা বলেছি সেটাই করো। এতে মেয়েটা একটু ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে। আসলে বিঘ্নেশ মেয়েটিকে কথা দিয়েছিল তার সাথে ঘনিষ্ঠ হতে পারলে সে মেয়েটিকে মুভির হিরোইন বানাবে, আর এই জন্যই সে তাকে বারবার এভাবে ঘোরাচ্ছিল। এরপরে মেয়েটি সেখান থেকে কাপড় চোপড় পরে চলে যায়। তখন বিঘ্নেশ ফোনে কথা বলছিল। হঠাৎ করে মেয়েটি যাওয়ার কিছুক্ষণ পরেই দরজায় একটা নক হয়। দরজা খুলতেই বিঘ্নেশের মাথায় কেউ আঘাত করে বসে। বিঘ্নেশ পড়ে যায়। এরপরে তাকে আবারও আঘাত করা হয়। এরপরেই বিঘ্নেশের লাশটা টেনে নিয়ে যাওয়া হয়, আর একটা সময় বিঘ্নেশের গলায় বারবার ছুরি দিয়ে আঘাত করা হয়, আর বিঘ্নেশকে সেখানেই নৃশংসভাবে খুন করে ফেলা হয়। পরদিনই সেখানে পুলিশ, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক আর মিডিয়ার লোকেরা চলে আসে। মিডিয়ার লোকেরা নিউজ পাবলিশ করতে থাকে যে বিঘ্নেশকে কে খুন করেছে এখনও সঠিক বলা যাচ্ছে না, আর এই বিঘ্নেশের সরাসরি সম্পর্ক রয়েছে অপোজিশন মিনিস্টার আনন্দের সাথে। এদিকে আনন্দকে দেখা যায় অন্য একটি ফাংশনে চলে আসে, আর সেখানে মিডিয়ার লোকরা তাকে বিঘ্নেশের ব্যাপারে জিজ্ঞেস করে। আনন্দ বলে তার পুরোপুরি ভরসা রয়েছে, বিঘ্নেশকে কে মেরেছে সেটা নিশ্চয়ই আইন তাকে ধরবে এবং সাজা দেবে, আর শেষ পর্যন্ত এই কেসটা সে লড়াই চালিয়ে যাবে। এরপরে সেখানে ধার্মা নামের আরও একজন নেতা আসে। আনন্দ তাকে বলে, আমি জানি বিঘ্নেশকে হয়তোবা তুমিই খুন করেছ, কিন্তু এখন আমি কিছু বলতে পারছি না, টেনশন করো না, এর ফল তোমাকে নিশ্চয়ই ভোগ করতে হবে। এর এক সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়। পুলিশ কমিশনার শ্রীকান্তের সাথে অন্য একজন ডিআইজি কথা বলতে থাকে। পুলিশ কমিশনার বলে, রুলিং পার্টি এই কেসটা নিয়ে অনেক প্রেশার দিচ্ছে। অন্যদিকে এই অকর্মার দলগুলো কিছুই করতে পারছে না। এক সপ্তাহ যাবৎ তারা এই কেসটার ব্যাপারে কোনো ক্লুই বের করতে পারেনি। তাই বাধ্য হয়ে আমাদের টাস্কফোর্স গঠন করতে হয়েছে। নিলামকারী পুলিশ স্টেশনে আমরা সেই টাস্কফোর্সটা গঠন করেছি, কারণ সেখানে সব পুলিশরাই মহিলা রয়েছে, তাই তাদের কাজ করতেও সুবিধা হবে। কিন্তু এই কেসটার ইনচার্জ কাকে দেওয়া যায়? সে ডিআইজি বলে, চন্দ্রলেখা ভালো হবে, কারণ সে কিছুদিন আগেই অনেক বড় বড় কেস খুব তাড়াতাড়ি সলভ করে ফেলেছে। কিন্তু সেই শ্রীকান্ত বলে, পুলিশ অফিসার শক্তি কেমন হবে? এতে ডিআইজি মনে মনে বলে, আপনি তো আগেই ঠিক করে রেখেছেন কেসটা কাকে দেবেন, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? এরপর সে বাহানা করে, হ্যাঁ শক্তিও খুব ভালো অফিসার, আর আমি তার নামই নিতে যাচ্ছিলাম। এরপরে একটি মেয়েকে স্কুটি করে কোথাও আসতে দেখা যায়। একটা নিরিবিলি জায়গায় এসে সে একটা লোককে ফোন করে। লোকরা বলে, টাকা নিয়ে এসেছেন? আর পুলিশকে জানাননি তো? মহিলা বলে, না না, আমি পুলিশকে জানাইনি, আর আমি টাকা নিয়ে এসেছি, আপনারা দয়া করে আমার মেয়েটাকে কিছু করবেন না। সেই লোকগুলো বলে, ঠিক আছে, যেখানে আসতে বলেছি চলে আসুন। মেয়েটি সেখানে চলে যায় স্কুটি নিয়ে, আর ছোট্ট বাচ্চাটিকে চোখ বেঁধে সেখানে নিয়ে আসা হয়। আর মেয়েটি সেখানে টাকার ব্যাগ হাতে দাঁড়িয়েছিল। অপহরণকারীদের মধ্যে একজন মেয়েটিকে বলে, যাও তোমার মার কাছে যাও, আর এটা বলে ছোট্ট মেয়েটির চোখ খুলে দেয়। কিন্তু চোখ খুলতেই ছোট্ট মেয়েটি বলে, এটা আমার মা নয়। তখনই সেই মেয়েটি গান বের করে অপহরণকারীদের একে একে গুলি করে সেখানেই মেরে ফেলে, আর ছোট্ট মেয়েটিকে উদ্ধার করে নেয়। আসলে এই হচ্ছে পুলিশ অফিসার শক্তি। ছোট্ট মেয়েটিকে সে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয়। মেয়েটির বাবা টাকার ব্যাগটা নিয়ে এসে দেখতে পায় সেখানে 4 লাখ টাকা কম ছিল। সে একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, এখানে 4 লাখ টাকা কম, কিন্তু সেই পুলিশ অফিসার তাচ্ছিল্যের সাথে বলে, মেয়েটিকে তো ফিরে পেয়েছেন, এই টাকা নিয়ে সন্তুষ্ট থাকুন। অর্থাৎ মেয়েটির বাবা তার মেয়ের মুক্তিপণ হিসেবে যে টাকাগুলো পুলিশের কাছে দিয়েছিল, পুলিশ সেইখান থেকে 4 লাখ টাকা মেরে দিয়েছে। এতে ছোট্ট মেয়েটির বাবা মা পুলিশের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে যায়, আর এই বিষয়টা খেয়াল করে শক্তি।
শক্তি সেই দুইজন পুলিশ অফিসারকে বলে, স্যার, আপনারাও ক্রিমিনালদের থেকে কম না, আপনাদের সাথে সেই ক্রিমিনালের পার্থক্য রইল কই? সেই পুলিশ অফিসার বলে, অপহরণকারীরা 10 লাখ চেয়েছিল, আমরা শুধু 4 লাখ নিয়েছি, বাকি 6 লাখ তো তাদের ফেরত দিয়েছি। যাওয়ার সময় সেই পুলিশ অফিসাররা বলতে থাকে, উনি ঠিক ওনার বাবার মতো হয়েছে, ওনার বাবাও নিজেও ঘুষ খেত না আর আমাদেরও খেতে দিত না। এতে অনেকটা হতাশ হয়ে পড়ে শক্তি। এরপরেই সে নিলামকারী পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে পুলিশ অফিসার চন্দ্রলেখা রেগে থানায় আসে, কারণ সেই বিঘ্নেশ মার্ডার কেসটা তাকে না দিয়ে অন্য একজনকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য একজনকে দেওয়ার জন্য তাকে এই থানা থেকে ট্রান্সফার করা হয়েছে। সে প্রচণ্ড রেগেছিল। এরপরেই দিবাকরকে দেখা যায় ছোট্ট বাচ্চাদের ক্রিকেট কোচিং করানোর জন্য, আর সেখানে শক্তি তাদের দেখতে আসে। শক্তি এবং দিবাকর একে অপরকে ভালোবাসে, কিন্তু শক্তি সেই কিডন্যাপিং কেসটা নিয়ে খুব আপসেট ছিল। শক্তি দিবাকরকে বলে, এত কষ্ট করে বাচ্চাটাকে বাঁচালাম, কিন্তু তারপরেও সেই পুলিশ অফিসারদের কারণে সেই বাচ্চাটির বাবা মার চোখে আমাদের জন্য আমি শুধু ঘৃণাই দেখেছি, আমার এইসব কিছু আর ভাল লাগছে না। দিবাকর বলে, তোমার মন যেটা চায় তুমি সেটাই করো, আমাদের রিলেশনের ব্যাপারে ফোকাস করো, আমার বাবা মা খুশি হবে। এরপরে সেখানে তারা রাতের বেলা দুইজন কিছুটা সময় কাটায়। এরপরে শক্তি বাসায় চলে আসে আর পরদিনই তার হায়ার অফিসারের সাথে দেখা করে। আর দেখা করার পরেই সে তার রেজিগনেশন লেটারটা দিয়ে দেয়। কিন্তু সেই পুলিশ অফিসার বলে, আমি জানি তুমি এমনটা কেন করছো, কিন্তু সবকিছু মিলেই আমাদের পুলিশ স্টেশন আর পুলিশ ফোর্স, এটাকে আমাদের মেনে নিতে হবে, তুমি তোমার কাজটা করে যাও। আর পুলিশ কমিশনার তোমাকে বিশ্বাস করেই বিঘ্নেশ মার্ডার কেসটা তোমাকে দিয়েছে, তো এসব পাগলামি বন্ধ করো, কেসটা ইনভেস্টিগেশন করো। শক্তি প্রথমে না চাইলেও যেহেতু হায়ার অফিসারের নির্দেশনা ছিল, তাই কেসটা নিতে সে বাধ্য হয়। এরপরে শক্তি যখন বাসায় ফিরে আসে, তার বাবা জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করেছ? তোমাকে নিয়ে সবাই কত আশা করছে, সবাই তোমার কাজে খুশি, কিন্তু শক্তি বলে, আমি আমার কাজে খুশি নয়, আমি যে কারণে পুলিশ ফোর্সে গিয়েছি আমি সেটা করতে পারছি না, দুর্নীতি পুলিশরা করে যাচ্ছে, আমার এটা ভালো লাগে না। এই সব কিছু মেনে নিয়েই তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, আর এরপরেই তুমি সবকিছু নিজের করে নিতে পারবে, নিজের মতো বদলে ফেলতে পারবে, তুমি মন দিয়ে শুধুমাত্র তোমার নিজের কাজটা করে যাও। শক্তি এতে কনভিন্স হয়। এরপরে মার্সি নামের একজন মহিলা তার ছেলেকে নিয়ে স্কুলে দেওয়ার জন্য আসে, কিন্তু সেখানে তার লেট হয়ে গেছে। এই জন্য দারোয়ান তাকে বলে, আপনি তো প্রতিদিনই এভাবে লেট করেন, কিন্তু মার্সি তাকে রিকোয়েস্ট করে আর স্কুলে বাচ্চাদের ঢুকিয়ে দেয়। মার্সির চুল ছেলেদের মতো ছোট ছোট ছিল, আর এই জন্যই সেখানে থাকা বাকি মহিলারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এমনকি মার্সি যখন বাস দিয়ে আসছিল, তার পাশের সিটে একজন মহিলা বসার পরে তাকে যখনই এরকমভাবে দেখতে পায়, তখনই সেখান থেকে সে উঠে চলে আসে। কিন্তু মার্সি এগুলোকে পাত্তা দেয় না, হেসে উড়িয়ে দেয়। এরপরে একজন মহিলাকে হোস্টেল থেকে রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে আসে এবং তার হাজব্যান্ডকে ফোন করে আর বলে, তুমি কোথায়? তার হাজব্যান্ড একজন ফরেনারকে পৌঁছে দেওয়ার জন্য চাচ্ছিল। অন্যদিকে আরও একজন মহিলাকে দেখানো হয় যে তার বাচ্চাদের রেডি করছিল স্কুলে দেওয়ার জন্য। অন্যদিকে তার হাজব্যান্ডকেও রেডি করে দিচ্ছিল খাবার, যাতে সে অফিসে নিয়ে যেতে পারে। এরপরে সে মহিলা তার বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এবং হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে তাকে একটি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর দেখা যায় আগে সেই মেয়েটিও সেখানে এসে বসেছিল। একটু পরে স্কুটি দিয়ে একটি মেয়ে আসে আর একজনকে কল করে জিজ্ঞেস করে কোথায় আসতে হবে। সেই লোকটা তাকে বলে, তুমি একটু সামনেই চলে এসো। এদিকে একটি দোকানে মার্সিকে কিছু কিনতে দেখা যায়। তখনই সেই মেয়েটি স্কুটি নিয়ে সেখানে চলে আসে আর একটা লোক তাকে কিছু ড্রাগস দেয় আর তার বিনিময়ে টাকা নেয়। লোকটা সেখানে টাকা গুনতে শুরু করে আর মেয়েটি সেখান থেকে চলে যায়। তখনই মার্সির, রামিনী এবং মায়া তারা সবাই সেখানে চলে আসে আর লোকটাকে মারতে শুরু করে। তখনই সেই লোকটা তাদের চাকু দিয়ে হামলা করার চেষ্টা করে, কিন্তু তারা তিনজনই সেই লোকটাকে সেখানে মেরে থানায় নিয়ে আসে এবং ড্রাগসের জন্য তাকে অ্যারেস্ট করে। আসলে তারা তিনজনই এই পুলিশ স্টেশনের পুলিশ অফিসার। এরপরে শক্তি আর দিবাকরকে দেখা যায় তাদের বন্ধুদের সাথে একসাথে সমুদ্র বিচে বসে গল্প করতে। তারা সবাই আসলে একে অপরের বন্ধু ছিল, তো সেখানে তারা গল্প করতে থাকে শক্তির বিষয়টা নিয়ে। আসলে দিবাকরের বাবা মা চায় শক্তি তার চাকরিটা ছেড়ে দিক, আর এতেই তারা তাদের বিয়েটা মেনে নেবে, বিশেষ করে দিবাকরের মা। অন্যদিকে দিবাকর বলে, এটা তোমার কখনোই করতে হবে না, আমরা একে অপরকে ভালোবাসি, আমার মা যদি এই বিষয়টা মেনে না নেয় তাহলে সেটা পরে দেখা যাবে, কিন্তু তুমি তোমার স্বপ্নকে ছাড়তে হবে না, যেমন আমি আমার ক্রিকেটকে কখনো ছাড়িনি। শক্তিকে দেখা যায় দিবাকরের বাড়িতে আসতে, আর শক্তির মা বাবা এবং তার দাদাকে চা দেওয়ার জন্য। তখনই কথায় কথায় দিবাকরের মা বলে, পুলিশ অফিসারদের আমার অপছন্দ না, কিন্তু পুলিশ অফিসাররা কাজের জন্য সবসময় বাইরে থাকে, আর আমি চাই না আমার ছেলের বউ সবসময় বাইরে থাকুক, আর শুধুমাত্র এই জন্যই আমি শক্তিকে চাকরিটা ছাড়তে বলেছি। কিন্তু বাইরে আসার পরে দিবাকর শক্তিকে বলে, তুমি টেনশন করো না, আমি মাকে বুঝিয়ে বলবো, আমি জানি পুলিশ অফিসার হওয়াটা তোমার স্বপ্ন, আর সেই স্বপ্নটা আমি ভেঙে যেতে দেব না।
এরপরেই রাতের বেলায় একজন নেতা কয়েকজন লোককে ডাকে আর বলে, বিঘ্নেশ মার্ডার কেসটা একজন মহিলা পুলিশ অফিসারকে দেওয়া হয়েছে, আর তার থেকে যে করেই হোক এভিডেন্সগুলো নিয়ে আসতে হবে। তোমরা সেগুলো চুরি করবে। ওইখানে অনেক ইম্পর্টেন্ট এভিডেন্স আছে, আর সেগুলো আমার চাই। সেই লোকগুলো বলে, ঠিক আছে, আপনি টেনশন করবেন না। পরদিন সকালবেলায় শক্তিকে আবারও তার হায়ার অফিসারের কাছে আসতে দেখা যায়, আর সেখানে তার হায়ার অফিসার শক্তিকে বলে, তুমি নিলামকারী পুলিশ স্টেশনে যেয়ে রিপোর্ট করবে। আর সেখানে পুলিশ অফিসার রামিনী, মার্সি এবং মায়া, তারা তিনজনই তোমার টিমের হয়ে কাজ করবে, আর তোমাদের চারজন মিলে এই কেসটা সলভ করবে। সেখানে বিঘ্নেশ কেসের এভিডেন্সগুলো তাকে হ্যান্ড ওভার করা হয়। সেই এভিডেন্সগুলো নিয়ে আসার সময় শক্তির গাড়িটা যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল, তখনই হুট করে একটা ছেলে শক্তির ফোন নিয়ে দৌড় মারে। শক্তি সেই ফোনটা নেওয়ার জন্য ছেলেটির পেছনে দৌড়ায়। তখনই সে দেখতে পায় একজন লোক সেই গাড়ি থেকে এভিডেন্স বক্সটা নিয়ে যাচ্ছে। অবশেষে শক্তি তাদের চেস করে, আর অনেকক্ষণ চেস করার পরে সেই লোকগুলোর সাথে ফাইট করে অবশেষে শক্তি সেই লোকগুলোকে মারার পরে সেই এভিডেন্স বক্সটা আবারও নিয়ে নেয়। এরপরে শক্তি সেই নিলামকারী পুলিশ স্টেশনে চলে আসে, আর আসার পরেই দেখতে পায় সেখানে কিছু লোক আন্দোলন করছে বিঘ্নেশ মার্ডার কেসটা নিয়ে। শক্তি সেখানে আসা পরে আগে সবার সাথে পরিচিত হয়। এরপরে সেই লোকগুলোকে বলে, যদি আপনাদের কিছু বলার হয় দিল্লিতে যেয়ে বলুন। কিন্তু তখনই সে জানতে পারে এই লোকগুলোকে আন্দোলন করার জন্য টাকা দিয়েছে, আর এই জন্যই তারা এখানে 1 ঘন্টা আন্দোলন করবে, এরপরে চলে যাবে। এদিকে আনন্দ তার বিয়ের সাথে কথা বলতে দেখা যায়। আনন্দ বলে, যে করেই হোক বিঘ্নেশের মোবাইলটা উদ্ধার করতে হবে, কারণ মরিশাসের সব ব্যাংক অ্যাকাউন্টগুলো ওর নামে, আর ব্যাংক ডিটেলসগুলো হয়তোবা মোবাইলে রয়েছে। কিন্তু সেই পিএ বলে, ব্যাংক ডিটেলসগুলো তো আমরা সেভ করে ফেলেছি। আনন্দ বলে, তারপরও মোবাইলের ভেতরে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে আর পুলিশের হাতে যদি সেটা পড়ে যায়, তাহলে ফেঁসে যাব। যে করেই হোক সেই মোবাইলটা উদ্ধার করার ব্যবস্থা করো। এদিকে শক্তিকে সেই পোস্টমর্টম ডক্টরের সাথে দেখা করতে যায়, যে বিঘ্নেশে পোস্টমর্টম করেছিল। সেই ডক্টর সবকিছু খুলে বলে তাকে, বিঘ্নেশ মারা যাওয়ার আগেই শারীরিক সম্পর্ক করেছিল, আর এই জন্যই তার শরীরে কিছু দাগ রয়েছে। এছাড়া তাকে এলোপাথারিভাবে কোপানো হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছিল এটা কোনো প্রিপ্ল্যান মার্ডার ছিল না। নিশ্চয়ই রাগের বশে, জেদের বশে অথবা প্রতিশোধ নেওয়ার জন্যই বিঘ্নেশকে এইভাবে খুন করা হয়েছে। আর ক্ষতগুলোর গভীরতা থেকে বোঝা যায় যে খুনির ওজন 65 থেকে 70+ হবে। এছাড়া সেই ডক্টর বলে, বিঘ্নেশের সাথে মারার আগে খুনির হাতাহাতি হয়েছে। সেখান থেকে আসার পরে শক্তি রামিনীকে বলে, বিঘ্নেশ যে ওই বাংলোতে একাই ছিল সেটা শুধুমাত্র তার কয়েকজন লোকই জানার কথা, অথবা এমন কেউ জানবে যে ওই সময় তার সাথে ছিল বা তাকে ফোন করেছে। বিঘ্নেশের মোবাইলটা দরকার। রামিনী বলে, বিঘ্নেশের ওয়াইফের সাথে কথা বললে হয়তোবা এটা জানা যেতে পারে। এরপরে শক্তি আর রামিনী বিঘ্নেশের ওয়াইফের কাছে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু দেখা যায় সেখানে আগে থেকেই বসেছিল আনন্দের বিয়ে, এবং সেটা সে মোবাইলে অন করে রেখেছিল, যাতে শক্তি এবং বিঘ্নেশের ওয়াইফের কথাবার্তাগুলো আনন্দ শুনতে পারে সেখানে বসে বসে। সেখানে শক্তি জিজ্ঞেস করে বিঘ্নেশের ওয়াইফকে যে বিঘ্নেশের কোনো অ্যাফেয়ার ছিল কিনা, কিন্তু এতে সে পিয়ে রেগে যায় আর বলে, এমন উল্টোপাল্টা কেন প্রশ্ন করছেন। শক্তিও রেগে যায় এবং সেই লোকটাকে ধমকে সেখানে বসিয়ে রাখে। এছাড়া সে বিঘ্নেশের ওয়াইফ বলে যে বিঘ্নেশের আগের অনেক পুরাতন একটা মোবাইল ছিল, শক্তি সেটা নিয়ে আসে। এরপরে শক্তি তার টিমকে নিয়ে আবার সে ক্রাইম স্পটে চলে আসে, অর্থাৎ বিঘ্নেশের সে বাংলো বাড়িতে, এবং পুরো বাড়িটা সে খুব ভালো করে ঘুরে দেখে, সবকিছু খুব নিখুঁত করে দেখে, কিন্তু সেখানে সে তেমন কোনো প্রমাণ পায় না। অন্যদিকে রামিনী, মায়া এবং মার্সি আশেপাশের লোকদের সাথেও কথা বলে। শক্তি যখন ফরেন্সিক রিপোর্টটা দেখতে পায় সে অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, কোনো ফুটপ্রিন্ট ছিল না, কোনো ডিএনএ ছিল না, এমনকি কোনো সিসিটিভি ফুটেজেও সেই বাড়ির আশেপাশে ছিল না। এছাড়া মার্ডার ওয়েপনটাও তারা এখনও খুঁজে পায়নি। অন্যদিকে বিঘ্নেশের মার্ডারটা হয়েছিল রাত 11টা থেকে 12টার মধ্যে, আর ওই সময়কার সিসিটিভি ফুটেজ মিসিং, অর্থাৎ পুরো প্ল্যান করে এই মার্ডারটা করা হয়েছে। এরপরেই শক্তি তার বন্ধু রবিকে থানায় ডাকে। রবি সেখানে আসার পরে শক্তি বলে, এই হার্ড ডিস্ক থেকে 1 ঘন্টার সিসিটিভি ফুটেজ মিসিং, সেটা রিকভার করতে হবে, 2 থেকে 3 সপ্তাহ লেগে যাবে। কিন্তু শক্তি তাকে প্রেশার দেয় আর বলে, কালকে সকালের মধ্যেই আমার এটা চাই, আর তুমি যদি এটা করে দিতে পারো তাহলে আমি তোমাকে ট্রিট দেব। এতে রবি খুশি হয়ে যায়, কারণ সে খুবই পেটুক ছিল। এরপরে রাতের বেলায় একজন পিৎজার ডেলিভারি বয় রবির বাসায় আসে। রবি বলে, আমি তো কোনো পিৎজা অর্ডার করিনি। লোকটা বাইরে থেকে বলে, শক্তি আপনার জন্য পিৎজা পাঠিয়েছে। রবি দরজা খুলতে সেই লোকটা জোর করে ভেতরে ঢুকে যায় আর রবিকে আঘাত করে। রবিকে বলে সেই হার্ড ডিস্কটা দিয়ে দেওয়ার জন্য। রবি ভয়ে ভয়ে হার্ড ডিস্কটা দিয়ে দেয়, কিন্তু যাওয়ার আগে সেই লোকটার মুখোশ খুলে ফেলে এবং মুখ দেখে ফেলে। এতে লোকটা রেগে গিয়ে রবির মাথায় আঘাত করে।
শক্তির খবর পেয়ে সাথে সাথে রবিকে হসপিটালে দেখতে আসে আর জিজ্ঞেস করে, তুমি কেন এভিডেন্সটা তাকে দিয়ে দিলে? রবি বলে, সেই হার্ড ডিস্কটা না দিলে তোমাকে আমার মার্ডার কেসটাও সলভ করতে হতো। শক্তি অনেক টেনশনে পড়ে যায়। এরপরে তার হায়ার অফিসার তাকে ডাকে এবং তাকে বকাঝকা করতে থাকে আর বলে, তোমাকে বিশ্বাস করে কেসটা দিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা রাখলে না, তুমি তো দেখা যাচ্ছে গুড ফর নাথিং। কিন্তু শক্তি বলে, আমার মনে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ভেতর থেকেও কেউ ইনফরমেশন লিক করছে, কারণ আমি যখনই এভিডেন্সগুলো নিয়ে সেদিন থানায় যাচ্ছিলাম তখনই রাস্তায় আমার উপর অ্যাটাক করা হয় এভিডেন্সগুলো নেয়ার জন্য। অন্যদিকে কালকে আমি আমার বন্ধু রবিকে যে এভিডেন্সটা দিয়েছি সেটার খবরটাও হয়তোবা লিক করেছে, কিন্তু তারপর সে হায়ার অফিসার শক্তিকে বকাঝকা করে সেখান থেকে পাঠিয়ে দেয়। একদিন পরে রবিকে যখন তার ফ্রেন্ড বাসায় নিয়ে আসছিল গাড়ি দিয়ে, হঠাৎ করে রবি পেছন থেকে দেখতে পায় সেই রকমই একজন পিৎজার ডেলিভারি বয় সেই দিক দিয়ে তাকে ফলো করছে। এতেই সে ভয় পেয়ে যায় আর মেয়েটাকে বলে তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য, কিন্তু তাড়াতাড়ি গাড়ি চালাতে যেয়ে হুট করেই গাড়িটা সেখানে প্রবলেম দেয় আর চলছিল না। ঠিক তখনই দেখা যায় সেই লোকটা তাদের পাশ দিয়ে চলে যায়, অর্থাৎ রবি ভুল ভেবেছিল। তখনই শক্তি তাকে কল করে এবং আবারও থানায় যেতে বলে। থানায় যাওয়ার পরে সেখানে লোকাল কিছু লোকদের ছবি দেখানো হয় যারা ক্রিমিনাল লিস্টে ছিল পুলিশদের, আর সেখানে একজনকে দেখার পরে রবি বলে, এই লোকটাই, আমি 100% নিশ্চিত এই লোকটাই। আমি আমার খাবার খাওয়া ভুলে যেতে পারি, কিন্তু এই লোকটার মুখ আমি ভুলতে পারবো না, সে আমার মাথায় আঘাত করেছে। সেই লোকটাকে ধরার জন্য শক্তি আর টিম একটি বস্তিতে চলে আসে, কিন্তু সেই ঠিকানায় আসার পরে দেখা যায় লোকটার ঘরের দরজা তালা দেওয়া ছিল। পাশের ঘর থেকে লোকটার বোন বের হয়ে বলে, আমার ভাই গত 1 মাস ধরে বাড়িতে নেই, কোনো কিছু হয়েছে? যদি হয় তাহলে আমাকে ফোন নাম্বার দিয়ে যান, ও আসলে আমি থানায় যেতে বলবো। তারা সেখান থেকে চলে যাবে, হঠাৎ করে শক্তির নজর পড়ে সেখানকার মিটারে, যেটা এখনও রানিং ছিল, আর এতেই বুঝতে পারে যে সেই লোকটার বোন তাদের মিথ্যে বলেছে। দরজা খুলতেই সেখানে লোকটাকে দেখতে পায় আর লোকটা তাদের দেখেই পালাতে শুরু করে। কার্তিক কয়েকবার ছদ্মবেশ নেয় তাদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু অবশেষে অনেক কষ্টের পরে শক্তি এবং তার টিম সেই কার্তিককে ধরে ফেলে। এদিকে দিবাকর বাসায় আসার পরে দেখতে পায় তাকে দেখার জন্য মেয়ে এসেছে। আসলে দিবাকরের মা যখন জানতে পেরেছে যে শক্তি তার চাকরিটা ছাড়েনি, তাই সে তার বান্ধবীর মেয়েকে ডেকেছে তার ছেলেকে দেখানোর জন্য। সে তাদের দুইজনে বিয়ে ঠিক করার চেষ্টা করে। দিবাকর এখানে এসে সবার সাথে কথা বলে, মেয়েটির সাথেও কিছুক্ষণ কথা বলে, আর অবশেষে মেয়েটিকে বলে দেয় সে শক্তি নামের একটি মেয়েকে ভালোবাসে। শক্তির ছবিও দেখায়, আর দিবাকর বলে সে যদি কাউকে বিয়ে করে তাহলে শক্তিকেই বিয়ে করবে। আর এতে দিবাকরের মা সবার সামনে অপমানিত হয়। এরপরে কার্তিককে দেখা যায় থানার ভেতরে রামিনী এবং আরও কয়েকজন পুলিশ অফিসার প্রচণ্ড টর্চার করতে থাকে, কিন্তু তারপরও কার্তিক মুখ খোলে না। শক্তি বলে, তোমাকে ছেড়ে দেব, তাড়াতাড়ি হার্ড ডিস্কটা দিয়ে দাও। তখনই দেখা যায় একজন পাতি নেতা থানায় চলে আসে কার্তিককে ছাড়ানোর জন্য, কিন্তু যখনই শক্তি বলে যে কার্তিক মার্ডার কেসের আসামি আর কার্তিককে যদি ছাড়তেই হয় তাহলে সেই নেতাকে সে ভরে দেবে জেলে, এতে সেই নেতা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর সেই নেতা চলে যাওয়ার পরে কার্তিককে তারা আবারও টর্চার করতে শুরু করে। এদিকে সেই ধর্মাকে দেখা যায় গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ করেই তার গাড়িটা নষ্ট হয়ে যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে কথাই বলছিল। ঠিক ওই সময়টিতে দেখা যায় অটো দিয়ে কয়েকজন লোক চলে আসে আর ধর্মার উপরে আক্রমণ করে। সে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। জঙ্গলের মাঝ দিয়ে কিছুক্ষণ দৌড়ানোর পরে সে তার নিজেদের লোকের কাছে চলে আসে আর সেই লোকগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে দিবাকর আর শক্তি গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল, তখন একটা স্কুটি এসে তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। এতে শক্তি খুব রেগে যায় আর সেই লোকটাকে নামার পরে বকাঝকা করতে থাকে, কিন্তু সেই লোকটা সেদিকে কান না দিয়ে দিবাকরের কাছ থেকে মোবাইলটা চায় এবং ফোন করে কথা বলতে থাকে। দিবাকর বুঝতে পারে লোকটা নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। শক্তিকে সে বোঝায় যে তার ছেলে হয়তোবা আইসিইউতে, আর এই জন্যই সে তাড়াহুড়োতে ছিল। শক্তিও বুঝতে পারে তার ভুল হয়ে গেছে। এরপরেই সে দিবাকরকে গাড়িতে ওঠার পরে আবার একটা কিস করে, কারণ দিবাকর সেই পরিস্থিতিটা না সামলালে হয়তোবা শক্তি উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারত। এদিকে আবারও কার্তিকই সেই লোক কিনা সেটা কনফার্ম করার জন্য রবিকে থানায় নিয়ে আসা হয়। রবি তার সামনে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু যখনই সামনে যায় কার্তিক তাকে ওয়ার্নিং দেয়, বলে তুমি কোথায় থাকো সেটা আমি জানি, তোমাকে আমি ছাড়বো না। কিন্তু রবিও ভয় পায়, এই লোক সেই লোক নয়। কিন্তু শক্তিকে সে কানে কানে বলে এটাই সেই লোক। শক্তি তাদের আবারও বলে মারার জন্য। রামিনী অনেকক্ষণ টর্চার করার পরে বলে, ম্যাডাম কি করব, এ কোনোভাবেই মুখ খুলছে না। এদিকে দিবাকরের মাকে দেখা যায়
থানায় আসতে একটি রিপোর্ট লেখানোর জন্য, কিন্তু সেখানে তাকে বসিয়ে রাখা হয় কিছুক্ষণ। এরপরে যখন তার সিরিয়াল আসে তখন তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। দিবাকরের মা বলে, আমার চেন ছিনতাই হয়েছে। ঠিক ওই সময়ে সেখানে শক্তি চলে আসে আর বলে, আপনি এখানে কি করছেন আন্টি? দিবাকরের মা তাকে দেখে খুশি হয়ে যায় আর বলে, তুমি কি এই থানায় কাজ করো? শক্তি বলে, হ্যাঁ, কিছুদিন আগেই এই থানায় আমার পোস্টিং হয়েছে। এরপরে শক্তি যখন জানতে পারে দিবাকরের মায়ের চেন ছিনতাই হয়েছে, সে তাকে নিজের কাছে নিয়ে যায়। আর সেখানে যাওয়ার সময় দিবাকরের মা দেখতে পায় তাকে সবাই কতটা সম্মান করে। এরপরে শক্তি দিবাকরের মাকে সেখানে বসায় এবং সেখানকার লোকাল যত চেন ছিনতাইকারী আছে তাকে ধরে নিয়ে আসে। যাদের মধ্যে একজনকে ধরে নিয়ে আসার পরে তাকে কিছু কথা বলার পরে সেই লোকটা চেনটা দিয়ে দেয়। আর এতে দিবাকরের মাও অনেক খুশি হয়ে যায়। দিবাকরের মায়ের মনে শক্তিকে নিয়ে যে ভুল ধারণাটা ছিল সেটা আজকে ভেঙে যায়। আর এই জন্যই সে খুশি হয়ে যাওয়ার সময় শক্তিকে বলে, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। শক্তি বলে, এমনটা বলবেন না। এরপরেই দেখা যায় শক্তি আর দিবাকরকে মার্সির বাসায় চলে আসতে। মার্সি তাদের জন্য চা বানাতেই যাবে, তখন সেখানে সে রামিনীকেও দেখতে পায়। আসলে তারা সবাই মিলে আজকে মার্সির বার্থডে সেলিব্রেট করার জন্যই এসেছিল। আর এটা দেখে মার্সি কান্নায় ভেঙে পড়ে। সে সবাইকে বলে, কেউ কখনো আমার বার্থডে সেলিব্রেট করেনি, এমনকি কারো বার্থডেতে আমাকে ইনভাইটও করেনি। আমার ভাই বোনরা সবাই গিয়েছে, কিন্তু আমাকে রেখে গেছে। এমনকি পাড়া প্রতিবেশীরাও আমাকে নিয়ে কটূক্তি করেছে, ট্রল করেছে। আমার বাবা মা পর্যন্ত আমার উপর বিরক্ত ছিল, কারণ আমি দেখতে এমন। কেউ কখনোই আমাকে ভালো চোখে দেখেনি। শক্তি তাকে সান্ত্বনা দেয় আর বলে, সবাই তোমাকে সমাজের ময়লা আবর্জনা মনে করত, কিন্তু তুমি পুলিশ অফিসার হয়ে উল্টো সমাজের ময়লা আবর্জনা পরিষ্কার করছো। আর এতটুকু ভালোবাসা তুমি ডিজার্ভ করো। মার্সির ছেলে শক্তিকে জিজ্ঞেস করে, আন্টি, সান্ধিয়া কেন আসেনি? তখনই রামিনী তাকে বলে, সান্ধিয়া তো টাউনের বাইরে। আসলে এই সান্ধিয়াটা কে সেটা শক্তিও জানে না। এরপরে তারা বার্থডে সেলিব্রেট করে। রাতের বেলায় শক্তির বাবা যখন ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে, সে দেখতে পায় শক্তির ঘরে এখনো লাইট জ্বলছে। সেখানে সে আসে আর জিজ্ঞেস করে, কেস নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা? শক্তি বলে, হ্যাঁ, কোনোভাবেই আমি ক্রিমিনালকে ধরতে পারছি না। শক্তির বাবা তখন পুরো কেস ফাইলটা ভালো করে দেখে আর বলে, প্রত্যেকটা ক্রাইমে ক্রিমিনাল কিছু না কিছু প্রমাণ রেখে যায়, কিন্তু এখানে কোনো প্রমাণই রেখে যায়নি। এমনকি স্নিফার ড্রগকেও বিভ্রান্ত করার জন্য সেখানে ক্রাইম সিনে স্প্রে মেরে রেখে গেছে। এছাড়াও বাকি সব দিক একেবারে ব্ল্যাঙ্ক। আসলে হত্যাকারী একেবারে পুরোপুরিভাবে চেষ্টা করেছে যাতে তুমি এই কেসের চার্জশিটই ফাইল করতে না পারো। এছাড়া যেভাবে বিঘ্নেশকে খুন করা হয়েছে সেটা কোনো অ্যাংরি কিলিং এর কাজ নয়, নিশ্চয়ই এটা কোনো রিভেঞ্জ কিলিং। কেউ যদি রেগে তাকে খুন করত, কখনোই এমন প্ল্যান করতে পারত না। শক্তির বাবা আরও বলে, একজন প্রফেশনাল কিলারও যখন এই ধরনের কোনো প্ল্যান করতে যায়, নিশ্চয়ই সেখানে কোনো ভুল রেখে যায়, কিন্তু এই ক্ষেত্রে কোনো ভুল হয়নি। আর এই পুরো কেসটাই সাজানো হয়েছে পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য, পুলিশকে অন্যদিকে গুমরা করার জন্য। তার মানে বোঝাই যাচ্ছে এই খুনের পেছনে নিশ্চয়ই কোনো পুলিশ অফিসারের হাত রয়েছে। এর পরদিন শক্তি যখন থানায় আসে, সে যে কোনো পুলিশ অফিসারকেই দেখছিল না কেন, তাকেই সন্দেহ মনে হচ্ছিল বিঘ্নেশের খুনি হিসেবে। এরপরে সে রামায়াকে ডাকে আর বলে, বিঘ্নেশের যতগুলো কেস ফাইল আমরা দেখেছি, তুমি বলেছিলে একটা কেস ফাইল বাকি রয়েছে। রামিনী বলে, আপনিই বলেছিলেন যে সেই কেস ফাইলটা কোনো প্রয়োজন নেই, কারণ সেটা একটা ইপটিজিংয়ের কেস ছিল মাত্র। তখনই শক্তি সেই কেস ফাইলটা নিয়ে আসতে বলে। দেখা যায় সেই কেস ফাইলের আসামি ছিল সান্ধিয়া। শক্তি বলে, ও তো কাঞ্চিপুরামে থাকে, তাই না? চলো ওর সাথে এখনই দেখা করবো আমরা। সেখানে আসার সময় রামিনীকে শক্তি জিজ্ঞেস করে, আপনাদের আগের পুলিশ অফিসার কেমন ছিল? রামিনী বলে, সে খুবই অনেস্টির সাথে কাজ করত, কিন্তু কেন তাকে ট্রান্সফার করা হলো বুঝতে পারিনি। তখনই সামনে তারা একজন ডাবালার দোকান দেখতে পায়। রামিনী শক্তিকে জিজ্ঞেস করে, ডাবের পানি খাবেন কিনা? শক্তি বলে, খাওয়া যায়, অনেকটা গরম। তখন তারা দাঁড়িয়ে ডাবের পানি খাওয়ার জন্য ওয়েট করছিল। ঠিক তখনই দেখা যায় সেই লোকটা ডাব কাটার পরিবর্তে শক্তির উপরে আঘাত করে, কিন্তু রামিনী এটা আগেই দেখে তাকে সরিয়ে দেয়, যার ফলে সেই আঘাতটা রামিনীর গায়ে লাগে। সেই লোকটাকে ধরার চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেই লোকটা আঘাত করার পরপরই সেখানে থাকা একটি বাইকে উঠে চলে যায়। অর্থাৎ সেই লোকটা ইচ্ছে করেই এই সবকিছু প্ল্যান করেছিল যাতে শক্তিকে মেরে ফেলতে পারে। অন্যদিকে শক্তি দেখতে পায় রামিনী অনেকটা আহত হয়েছে, এই জন্য সেই লোকটার পিছে না যেয়ে সে রামিনীকে হসপিটালে নিয়ে আসে। এরপরে শক্তি সেখান থেকে মিনিস্টার আনন্দের সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে আসার পরে মিনিস্টার আনন্দের লোকেরা তাকে বাইরেই দাঁড় করিয়ে রাখে। এতে শক্তি অনেকটা বিরক্ত হয়। তখনই তার বাবার কথা তার মনে পড়ে। তার বাবা আসলে খুব করে চাইতো তার ছেলে একজন পুলিশ অফিসার হোক, কিন্তু শক্তির ভাই পুলিশ অফিসার হতে পারেনি। আর এই জন্যই শক্তি তার বাবার আশা পূরণ করার জন্য তার বাবাকে না জানিয়েই পুলিশে অ্যাপ্লিকেশন করেছিল।
কিন্তু পরে যখন শক্তির চাকরিটা হয়ে যায় আর শক্তির বাবা এটা জানতে পারে, সে অনেক খুশি হয়, কারণ এটাই শক্তির বাবা চেয়েছিল, তার মনের আশা শক্তি পূরণ করেছিল। এরপরে শক্তি ভেতর যেয়ে অনেকক্ষণ অপেক্ষা করে যখন দেখতে পায় মিনিস্টার আসছিল না, তখনই সে চলে আসতে যাবে। আর ঠিক সেই সময় মিনিস্টার আনন্দ সেখানে চলে আসে আর বলে, তুমি এতদিনও এই কেসটা সলভ করতে পারলে না? তুমি কি জানো বিঘ্নেশকে কে খুন করেছে? ধর্মা খুন করেছে। তুমি ওকে ধরতে কেন পারছো না? শক্তি বলে, ধর্মার সাথে বিঘ্নেশের আমি কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। আনন্দ রেগে গিয়ে বলে, তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো আর এখন তুমি একজন পুলিশ অফিসার, এটার মধ্যে কোনো সম্পর্ক আছে? আসলে ধর্মা রুলিং পার্টির এমএলএ, আর এই জন্যই তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো। শক্তি তাকে কোনোভাবে বোঝাতে পারে না যে তারা ধর্মার বিরুদ্ধে কোনো প্রমাণই পায়নি। শক্তি এরপরে বাইরে এসে আরও একজন লোকের সাথে কথা বলে আর বলে, ধর্মা একের পর এক আনন্দের বিরুদ্ধে কেস করে যাচ্ছে। অন্যদিকে আনন্দ বলছে বিঘ্নেশ মার্ডার কেসের জন্য তাকে অ্যারেস্ট করার জন্য। এই দুজনের মধ্যে কি হয়েছে? সেই লোকটা বলে, আসলে ধর্মা এবং আনন্দ আগে একই পার্টি করত, কিন্তু হঠাৎ করেই ধর্মা একদিন পার্টি বদল করে ফেলে আর এরপরেই একে অপরের শত্রু হয়ে যায় আর এখন একজন আরেকজনকে শুধু ফাঁসানোর চেষ্টা করে। এছাড়া সে পুলিশ অফিসারের কাছ থেকে শক্তি জানতে পারে ধর্মা পুলিশ ফোর্সে অনেক পাওয়ার খাটায়। এরপরে শক্তি সেখান থেকে আবারও বিঘ্নেশে সে বাংলাতে আসে এবং পুরো আশেপাশটা ভালো করে দেখতে থাকে। তখনই সেখানে সে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। এছাড়া সেই বাংলোর দারোয়ানের সাথেও সে কথা বলে। এরপরে সে সিসিটিভি ফুটেজটা নিয়ে আসে রবির কাছে আর পার্সোনালি সেটা নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। আর সেখানে সে কিছু একটা দেখতে পায়। এরপরে সে রামিনীকে কল করে আর বলে, তুমি, মার্সি আর মায়া আমার বাড়িতে চলে এসো। রামিনী বলে, ম্যাডাম কি হয়েছে? শক্তি বলে, আমি বিঘ্নেশের খুনিকে খুঁজে পেয়ে গেছি। সেখানে যখন তারা তিনজনই চলে আসে, শক্তি তাদের বলে, মিনিস্টার আনন্দের মতে ধর্মলিঙ্গামী খুন করেছে বিঘ্নেশকে, কিন্তু পুলিশ অফিসার এলমারামের মতে ধর্মা কোনোভাবেই বিঘ্নেশকে খুন করতে পারে না, কারণ ওই সময়টাতে সে তার ফ্যামিলি নিয়ে অনেকটা স্টেটে ছিল। তাহলে বিঘ্নেশকে কে খুন করতে পারে? আর রামিনী বলে, যেহেতু বিঘ্নেশ আনন্দের রাইট হ্যান্ড ছিল, নিশ্চয়ই এটা কোনো পলিটিক্যাল মার্ডার হবে। তখনই শক্তি বলে, মার্সি, তোমার ছেলে সেই দিন তোমার বার্থডেতে একটি মেয়ের নাম বলেছিল, কি? মার্সি বলে, সন্ধ্যা। বলে, সন্ধ্যাকে তোমরা কিভাবে চেনো আর ওর সাথে কতদিন আগে দেখা করেছো? এখন কি ওর সাথে তুমি দেখা করতে চাও? তখনই দেখা যায় সন্ধ্যাকে সেখানে ডেকে নিয়ে আসা হয় আর সন্ধ্যাকে দেখার পরেই তারা তিনজনই অবাক হয়ে যায়। শক্তি সন্ধ্যাকে জিজ্ঞেস করে বিঘ্নেশকে কে খুন করেছে, কিন্তু মেয়েটি ভয়ে কিছুই বলে না। শক্তি তাকে এসে একটা চর মেরে বসে। তখনই রামিনী শক্তিকে বলে, ওকে ম্যাডাম কিছু বলবেন না, বিঘ্নেশকে আমরা খুন করেছি। শক্তি রেগে যায় আর বলে, এই প্রথমবার কোনো পুলিশ অফিসার খুনিদের সাথে মিশেই সেই খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। তোমরা সবাই আমাকে বোকা বানিয়েছ। শক্তি বলতে থাকে, আমি কখনো বুঝতে পারিনি যে তোমরা এই কাজটা করবে। যখন আমার বাবা বলেছিল এই কেসটাতে কোনো পুলিশ অফিসারের হাত রয়েছে, আমি ভেবেছিলাম কোনো হায়ার লেভেলের পুলিশ অফিসার এর সাথে জড়িত, কিন্তু তোমরা তিনজন হতে পারো সেটা আমার কল্পনাতেও আসেনি। এরপরে আমি কখনোই তোমাদের সন্দেহ করিনি, কিন্তু যখনই সান্ধিয়াকে দেখার জন্য তুমি এবং আমি কাঞ্চিপুরমে যাচ্ছিলাম আর রাস্তায় সেই লোকটা আমাকে আক্রমণ করলো, তখনই আমার সন্দেহ হয়ে যায় তোমার ওপরে। শক্তি বলে, তুমি সেই ডাবলার সাথে মিশে আমাকে ভালোই বোকা বানিয়েছ। এরপরে সবকিছু আমি রিমাইন্ড করতে থাকি। আমার সন্দেহ আরও বেড়ে যায় যখনই সেই কার্তিককে তোমরা সেখানে পাঠিয়েছিলে হার্ড ডিস্ক নেয়ার জন্য। এরপরে আরও বেশি সন্দেহ হয়ে যায় যখন কার্তিককে ধরার সময় তোমরা সবাই তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলছিলে। এরপরে আমার সন্দেহটা পুরোপুরি সত্যি হয়ে যায় যখনই সান্ধিয়া আমার সামনেই তোমাকে কল করেছিল আর তুমি কলটা পিক করনি। এরপরে শক্তি বলে, আমি দিবাকরকে নিয়ে এরপরেই কাঞ্চিপুরম গিয়েছিলাম সন্ধিয়ার সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে আমি জানতে পারি সন্ধিয়া চেন্নাইতে থাকে। এরপরে আমি বিঘ্নেশের সেই ফার্ম হাউসে আবারও গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি একটি রিফ্লেকশন মিরর দেখেছিলাম আর সেই মিররের অপোজিটে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। আমি সেটারই ফুটেজ কালেক্ট করি আর সেই মিরর ভেতর দিয়ে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল যে তোমরাই সেই দিন রাতে গিয়েছিলে যেখানে বিঘ্নেশকে খুন করা হয়েছিল। তখনই সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, এরা তিনজনই বিঘ্নেশকে খুন করেছে, কিন্তু টাকার জন্য নয়। এরপরে সন্ধ্যা তার জীবনের গল্প বলতে শুরু করে। সন্ধ্যা বলে, আমার জন্মের সময় আমার মা মারা যায়। এরপরে আমার বাবাই সেই সময় থেকে আমাকে লালন পালন করে বড় করে তুলেছে। কখন আমার মায়ের অভাব আমাকে বুঝতে দেয়নি। এরপরে ধীরে ধীরে বড় হয়ে আমি আমার পড়াশোনা শেষ করি। গ্র্যাজুয়েশনের পরে আমি একটি আইটি কোম্পানিতে চাকরি নেই, কারণ আমি চাইছিলাম আমি আমার বাবাকে সাহায্য করব। এরপরে চাকরির জন্য আমি আর আমার বাবা দুজনেই চেন্নাই শিফট হয়ে যাই। আমি অনেক খুশি ছিলাম প্রথম স্যালারি পাওয়ার পরে, কিন্তু সেদিন
রাতে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যায়। দারোয়ান বলে আপনার ক্যাব চলে গিয়েছে। আমি আমার বাবাকে কল করছিলাম, কিন্তু দেখা যায় সান্দিয়ার বাবা তখন ব্লেন্ড করছিল কিছু, আর সেটার আওয়াজেই সে তার মেয়ের কলের শব্দ শুনতে পায় না। এই জন্য সান্দিয়া তখনও নিরুপায় হয়ে তখনই সেখানে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে রাতের বেলা। তখনই দেখা যায় সেখানে একটি গাড়ি আসে। গাড়িটি চলেই যাচ্ছিল, কিন্তু আবারও ব্যাক করে সান্ধিয়ার কাছে আসে, আর হুট করেই সান্ধিয়াকে টেনে ভেতর নিয়ে যায়। আর দেখা যায় সেটা ছিল বিঘ্নেশ। এদিকে সান্ধিয়া বাড়ি না ফেরাতে সান্ধিয়ার বাবা অনেক টেনশনে পড়ে যায়। সেই ক্যাব ড্রাইভারকে ফোন করে, এরপরে অফিসে ফোন করে। আর যখনই জানতে পারে যে সান্ধিয়া বের হয়ে গেছে, তখনই সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে নিজের মেয়েকে খোঁজার জন্য। কিন্তু কোথাও সে সান্ধিয়াকে আর খুঁজে পায় না। সে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। এরপরে হঠাৎ করেই সান্ধিয়া তাকে কল করে আর বলে, বাবা আমাকে নিয়ে যাও। দেখা যায় বিঘ্নেশ সান্ধিয়াকে রেপ করে রাস্তার মাঝেই কোনো একটা জায়গায় ফেলে রেখে গিয়েছিল। সান্ধিয়ার বাবা যখনই সেখানে আসে, মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। সান্ধিয়াকে সেখান থেকে হসপিটালে নিয়ে আসে। সান্ধিয়া বলে, ডক্টররা যখন আমাকে চেক আপ করছিল, আমার মনে হচ্ছিল আমি জীবন্ত একটা লাশ হয়ে গেছি। আর আমার বাবাও আমার এই অবস্থার পরে সে যেন জীবন্ত একটা লাশ হয়ে গিয়েছিল। এদিকে তখনই মায়ের হাজব্যান্ড তাকে কল করে আর বলে একটা রেপ হয়েছে। খবরটা পেয়েই তারা তিনজনই হসপিটালে চলে আসে। ডক্টরের সাথে কথা বলে আর বলে, হ্যাঁ, আমরা সিনট্রোম পেয়েছি, এটা রেপ কেস ছিল, মেয়েটাকে রেপ করা হয়েছে। কিন্তু যখনই তারা সান্ধিয়ার সাথে কথা বলতে যাবে, সান্ধিয়ার বাবা বাধা দেয় আর বলে, আমি চাই না আমার মেয়েকে আরো বেশি হেনস্থার শিকার হতে হোক, ওকে আপনারা ছেড়ে দিন, ওর যা হওয়ার হয়েছে। তখনই রামিনী এবং বাকি দুইজনই সান্ধিয়ার বাবাকে কথা দেয় যে তারা অপরাধীকে ধরবে এবং তার শাস্তি দেবে। আজকে যদি এই অপরাধীকে তারা ছেড়ে দেয়, তাহলে এরা আরও অনেক মেয়ের জীবন নষ্ট করবে, আর এটা তারা হতে দেবে না। অবশেষে সান্ধিয়ার বাবা কেস করতে রাজি হয়। রামিনী মিডিয়ার লোকদের সাথে কথা বলে আর বলে, সান্ধিয়া এখনো বাচ্চা মেয়ে, ওর এই কথাটা যেন বাইরে লিক না হয়, ওর পরিচয় যেন বাইরে বের না হয়, তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। মিডিয়ার রিপোর্টাররাও এতে সম্মতি হয়। এদিকে রামিনী, মার্সি এবং মায়া সেই অফিস এবং আশেপাশের রাস্তার বিভিন্ন লোকদের সাথে কথা বলে জানতে পারে সেই দিক দিয়ে রাতে একটা গাড়ি গিয়েছিল ওই সময়। আর সেই গাড়িটা যে রোড দিয়ে গিয়েছিল সেটা একটা প্রপার্টি ছিল, আর সেখানে দুজন দারোয়ান ছিল। সেই দারোয়ান দুজনের সাথে কথা বলে জানতে পারে গতকাল রাতে এখানে একটা গাড়ি এসেছিল, আর একজন দারোয়ান সেই গাড়িটার নাম্বারও মনে রেখেছিল, যেটা তারা রামিনীকে বলে। এরপরে তারা আরটি অফিসে যায় এবং সেই গাড়ির নাম্বার থেকে গাড়ির সব ডিটেলস বের করে ফেলে, আর সেখানে তারা বিঘ্নেশের ঠিকানা পায়। এরপরে যখন তারা সান্ধিয়াকে দেখায়, তখন তারা কনফার্ম হয়ে যায় যে বিঘ্নেশই তাকে রেপ করেছে। কিন্তু বিঘ্নেশকে তারা কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এরপরে তারা ছদ্মবেশ নেয় আর বিঘ্নেশের পিয়ের সাথে দেখা করে আর বলে তারা একজন মেয়েকে হিরোইন বানাতে চায়, আর এই জন্যই বিঘ্নেশের সাথে দেখা করতে হবে। অবশেষে বিঘ্নেশের ঠিকানা তারা পায় এবং সেখানে যে দেখা করে, আর সেখান থেকে তারা বিঘ্নেশকে অ্যারেস্ট করে নিয়ে আসে। যখনই বিঘ্নেশকে থানায় এনে টর্চার করতে যাবে, তখনই হায়ার অফিসার থেকে তাদের কল দেওয়া হয়। যখন তারা কলটাই ধরে না, তখন দেখা যায় হায়ার অফিসার নিজেই থানায় চলে আসে। দেখা যায় সেই ডিজিপি এসে রামিনীকে বকাঝকা করতে থাকে আর বলে, কিভাবে তুমি বিঘ্নেশকে অ্যারেস্ট করলে? স্টেশন ইনচার্জ এখন ছুটিতে আছে, আর এই সুযোগে তোমাকে এটা কে করতে বলেছে? কিন্তু রামিনী বলে ওর বিরুদ্ধে কমপ্লেন আছে। তখন সেই পুলিশ অফিসার বলে, কমপ্লেন থাকলেই কি সে দোষী হয়ে যায়? রামিনী বলে, ও একটা মেয়েকে রেপ করেছে, মেয়েটি তার জবানবন্দিও দিয়েছে। সিমনের টেস্টটা যদি পজিটিভ হয়, তাহলেই আমরা ওর বিরুদ্ধে কেস ফাইল করতে পারবো। তখনই দেখা যায় ল্যাব রিপোর্ট চলে আসে, আর ল্যাব রিপোর্টে সেখানে নেগেটিভ দেখায়, অর্থাৎ বিঘ্নেশ তাকে রেপ করেনি। আর সেই পুলিশ অফিসার রামিনীর কাছ থেকে সান্ধিয়ার বয়ান এবং সেই ল্যাব রিপোর্টটা নিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। রামিনী বাইরে থেকে দেখতে পায় ডিজিপি সেই ল্যাব রিপোর্ট এবং সেই অডিওটা ভেঙে ফেলে দেয় আর রিপোর্টটা ছিঁড়ে ফেলে দেয়। এটা দেখে রামিনী অবাক হয়ে যায়। এরপরে ডিজিপি সেখানে বসে সেই ডক্টরকে কল করে আর বলে এমন একটা রিপোর্ট তৈরি করতে যেখানে মেয়েটি রেপ হয়নি, শুধুমাত্র ইপটিজিংয়ের একটা কেস। এরপরে ডিজিপি নিচে এসে বলে, এটা শুধুমাত্র একটা ইপটিজিংয়ের কেস, সেই মেয়েটাকে ইপটিজিং করা হয়েছে, কোনো রেপ করা হয়নি, তাই বিঘ্নেশকে ছেড়ে দাও। এতে তারা তিনজনই হতবাক হয়ে যায়। বাধ্য হয়ে তারা বিঘ্নেশকে ছেড়ে দেয়। বিঘ্নেশ যাওয়ার সময় সান্ধিয়ার বাবা থানায় আসছিল। বিঘ্নেশ তাকে দেখার পরেই বলে, সাবধানে থেকো, তুমি কোথায় থাকো সেটা আমরা জানি, আর তোমার মেয়েটাকেও সাবধানে রেখো। এভাবে হাসতে হাসতে সে সেখান থেকে চলে যায়। সান্ধিয়ার বাবা রামিনী, মায়া এবং মার্সির সাথে রাগ করে বলে, আমি বলেছিলাম আমার মেয়েটাকে এর মধ্যে ফাঁসিও না, এখন তোমাদের কারণে আমার মেয়েটার জীবনের রিস্ক হয়ে গেছে, তোমরাও সেই টাকা খেয়ে ওকে ছেড়েই দিলে। রামিনী, মায়া, মার্সি কোনোভাবে বোঝাতে পারে না যে তারা টাকা খায়নি, শুধুমাত্র ওপরের প্রেশারের কারণেই তাকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
এরপরেই সান্দিয়ার বাবা টিভিতে একটি শোয়ের ব্যাপারে দেখতে পারে, যেখানে সবার মুখোশ উন্মোচন করা হয়। সেই শোতে যে কেউ যে কারো কমপ্লেন করতে পারে, আর সেই টিভি চ্যানেল তাদের সাহায্য করে। এটা জানার পরে সান্তিয়ার বাবা ভাবে তার মেয়েকে নির্বিচার পাইয়ে দেওয়ার এটাই একমাত্র উপায়। সেই টিভি চ্যানেলে সে চলে যায়, আর সেখানে লোকের সাথে কথা বলে, সবকিছু খুলে বলে। সেই লোকটা বলে, আপনি যেটা বলছেন আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, আর বিঘ্নেশকে আমরা শাস্তির আওতায় আনব, কিন্তু কেসটা মাঠে গড়ানোর পরে আপনি যদি পিছু হয়ে যান তাহলে কিন্তু আমাদের টিভি চ্যানেলের অনেক ক্ষতি হবে। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি যে এমডির সাথে কথা বলে আসছি। কিন্তু সান্তিয়ার বাবা দেখতে পায় লোকটা সেখান থেকে চলে যাওয়ার অনেকক্ষণ পরেও সেখানে আর ফিরে আসে না। এরপরে সে বাইরে তাকাতেই দেখতে পায় সেই লোকটা কিছু গুন্ডাদের দিয়ে দেখিয়ে দিচ্ছে সান্তিয়ার বাবাকে, আর সান্তিয়ার বাবা বুঝতে পেরে যায় এরাও বিঘ্নেশের লোকই। তাই সে সেখান থেকে পালিয়ে আসে, আর লোকগুলো সেখানে এসে তাকে না পেয়ে তাকে তাড়া করতে শুরু করে। কিন্তু বিঘ্নেশের লোকেরা তাকে একটা সময় ধরেই ফেলে। রাত অনেক হয়ে যাওয়ার পরেও সান্তিয়া যখন দেখে তার বাবা বাড়ি ফেরে না, সে সবাইকে কল করে, অর্থাৎ রামিনী, মায়া এবং মার্সিকে। তারা সবাই বলে ঠিক আছে, তারা খুঁজে দেখছে। তারা সাথে সাথে বের হয়ে যায় সান্তিয়ার বাবাকে খোঁজার জন্য, কিন্তু তারা কোথাও তার দেখা পায় না। যখন তারা খুঁজে পায় না, তখন মার্সি বলতে থাকে আমার একজনের উপরে সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে বিঘ্নেশ। তারা বিঘ্নেশের কাছে চলে যায়, যে একটি নাইট ক্লাবে বসে ড্রিঙ্কস করছিল। বিঘ্নেশকে তারা বলে যে সান্তিয়ার বাবাকে সে কোথায় রেখেছে, কিন্তু বিঘ্নেশ বলে সে সান্তিয়ার বাবার কথা কিছুই জানে না। হয়তো মেয়ের এই দুঃখের জন্য সে কোথাও যে সুইসাইড করেছে, নয়তোবা ট্রেন লাইনে যে নিজেই কাটা পড়েছে। যে দেখো, আমাকে কেন বলতে এসেছো? এছাড়া বিঘ্নেশ তাদের তিনজনকে উদ্দেশ্য করেই বলে আজকাল মেয়েদের কোনো সেফটি নেই, একটু সাবধানে থাকবেন। রামিনী তাকে চর মেরে বসে, কিন্তু পরক্ষণেই দেখা যায় রামিনী এটা কল্পনা করছিল। আসলে সে চাইলেও এটা আর করতে পারছিল না। বিঘ্নেশ তাদের তিনজনকে সাবধান করে দেয়, বলে আপনাদের ফোর্সে এখন অনেক সুইসাইড হচ্ছে, সাবধানে থাকবেন। হঠাৎ করে আবার কে না কে সুইসাইড করে বসে। সেখান থেকে আসার সময় হঠাৎ করে রামিনীর কাছে একটা কল আসে, আর তারা দ্রুত সেখানে যায়। দেখা যায় সান্তিয়ার বাবা ট্রেনের নিচে কাটা পড়েছে। বোঝাই যাচ্ছিল বিঘ্নেশের লোকেরাই এটা করেছে। সান্তিয়া যখন তার বাবার লাশটা প্রথমবার দেখেছিল, মেয়েটা কান্নায় ভেঙে পড়েছিল। একমাত্র সম্বলকে হারিয়ে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সান্তিয়া সেই তিনজন পুলিশ অফিসারকে দোষারোপ করতে থাকে, বলে কেন আপনারা আসলেন? আপনারা যদি না আসতেন আমার বাবা পুলিশ স্টেশনে যেত না, আর আজকে আমাদের এই অবস্থাও হতো না। তারা তিনজনও এতে অনেক কষ্ট পায়। তিনজনই বলতে থাকে আমরা একজন মেয়ে হয়ে অন্য মেয়ের বিপদে পাশে দাঁড়াতে পারিনি, এমনকি পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও। ওরা এতটাই ভয়ঙ্কর ক্রিমিনাল যে পুলিশের মুখও বন্ধ করে দিয়েছে। এখন আমাদের একটাই পথ খোলা আছে, যদি ন্যায় বিচার পেতে হয় তাহলে অবশ্যই ওকে খুন করতে হবে। মার্সি আর মায়াও এতে রাজি হয়। তারপরে তারা খোঁজ নিয়ে জানতে পারে সেই রাতে বিঘ্নেশ বাংলোতে একাই থাকবে, তাই তারা তিনজনই সেখানে চলে যায়। আর মার্সি প্রথমে যে বিঘ্নেশের মাথায় আঘাত করে, এরপরে তারা সবাই মিলে একসাথে বিঘ্নেশকে একের পর এক আঘাত করে। আর শেষমেশ মার্সি এবং মায়া বিঘ্নেশের দুই হাত ধরে রাখে, আর রামায়া তার বুকে একের পর এক চাকু দিয়ে আঘাত করে। এরপরে ধীরে ধীরে তারা সেখান থেকে সব প্রমাণ লোপাট করতে থাকে। বিঘ্নেশের মোবাইলটা নিয়ে নেয়। এরপরে তারা সেখানে স্প্রে করে দেয়, যাতে স্নিফার ডগ তাদের কোনো কিছু করতে না পারে। এছাড়া রক্তের সব ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট সবকিছু মুছে ফেলে। আর যাবার আগে সিসিটিভি ফুটেজ পর্যন্ত তারা ডিলিট করে দিয়ে যায়। অবশেষে তারা আবারও সান্তিয়ার সাথে দেখা করে, আর বিঘ্নেশের কথা বলে, আর বলে তুমি তো এখন বুঝতে পারছো আমরা কেন বিঘ্নেশকে শাস্তি দিতে পারিনি, আর এই জন্যই তাকে শাস্তি দেওয়ার জন্য আমরা এই পথ বেছে নিয়েছি। সান্তিয়াও তার ভুল বুঝতে পারে এবং তাদের তিনজনকে আপন করে নেয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। সান্তিয়া শক্তিকে বলে ওনারা তিনজন আমার জন্য বিঘ্নেশকে খুন করেছে, ধরতে হলে আমাকেই ধরুন। রামিনী এবং বাকি তিনজনই বলে যে আমাদের আর কিছু করার ছিল না, বিঘ্নেশ এতটাই জঘন্য একজন লোক ছিল। সবকিছু শোনার পরে শক্তিও বলে এখন আমার দায়িত্ব হচ্ছে তোমাদের তিনজনকে অ্যারেস্ট করা, কিন্তু এটা যদি আমি করি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ এই মেয়েটা তোমাদের কিছুই হয় না, কিন্তু তারপরও তোমরা তোমাদের জীবন আর চাকরির রিস্ক নিয়ে এই মেয়েটাকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছ, আর যখন একটা লোককে খুন করেছ। শক্তি তাদের তিনজনকে ক্ষমা করে দেয়, আর বলে বিঘ্নেশ কেসটা সে অন্যভাবে ঘুরিয়ে দেবে। এছাড়া সে সান্তিয়াকে বলে আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেব, আর তুমি সেটা নিয়েই থাকো, এটাই তোমার ভালো হবে। এর একদিন পরে শক্তি আবারও তার টিমকে ডাকে, আর বলে তোমরা কি ভেবেছ বিঘ্নেশের মারা যাওয়াতেই সবকিছু শেষ হয়ে যাবে, তোমরা পার পেয়ে যাবে? এমনটা নয়, এখনো অনেক কিছু বাকি আছে। আমি বিঘ্নেশের লাইফ নিয়ে স্টাডি করছিলাম,
3 বছর আগে সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করত, আর এটা কাজ করার সুবাদে সে অবৈধভাবে ইজিলি ভায়াগ্রা সাপ্লাই করতে পারত। আর এই সময় থেকে তার কিছু লোকের সাথে পরিচয় হয়। এরপরে সেই সব লোকগুলোকে সে মেয়েও সাপ্লাই দিতে শুরু করে। আর এইসব কাজ করতে করতেই বিঘ্নেশ একটা সময় মিনিস্টার আনন্দের একদম কাছের লোক হয়ে যায়। শক্তি বলতে থাকে, তোমরা কি ভুলে গেছো সেই ডিজিপি তোমাদের সামনে মেডিকেল রিপোর্টটা না দেখিয়ে ছিঁড়ে ফেলেছিল আর বলেছিল সিমনের রিপোর্টটা ম্যাচ করেনি, কিন্তু সে ভুলে গেছিল যে সিমনের রিপোর্টটা এখনো ট্রেস করা যাবে, আর আমি সেটা রবিকে দিয়ে ট্রেস করিয়েছি। আর সেই রিপোর্টে দেখা যায় সান্দিয়ার শরীরে আরও কয়েকটি সিমন পাওয়া গিয়েছিল, অর্থাৎ সেই রাতে শুধুমাত্র সান্দিয়াকে বিঘ্নেশই নয় আরও 2 জন লোক রেপ করেছিল। শক্তি সেখান থেকে আসার সময় রামিনীকে জিজ্ঞেস করে, সান্দিয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করনি তাকে কয়জন রেপ করেছে? রামিনী বলে, সান্দিয়া শুধু বলেছে তাকে যখন বিঘ্নেশ নিয়ে নেয় সে চিৎকার করে ওঠে, আর এরপরেই তারা তাকে ড্রাগস দিয়ে দেয়। এই জন্যই সান্দিয়া বুঝতে পারেনি যে কয়জন মিলে তাকে রেপ করেছে, শুধুমাত্র ওঠানোর সময় সে বিঘ্নেশকেই দেখেছিল। মার্সি বলে, সেই 2 জন লোকের মধ্যে মিনিস্টার আনন্দ থাকতে পারে। শক্তি বলে, হ্যাঁ, সেটাই খুঁজে দেখতে হবে। এরপরে মায়া মিনিস্টারের সিকিউরিটি গার্ডকে কল করে আর জিজ্ঞেস করে মিনিস্টার গত মাসের 22 তারিখে কয়টার সময় বাসায় ফিরেছিল, কিন্তু সেখান থেকে চেক করে জানানো হয় যে সেই দিন মিনিস্টার বাসায় ছিল না। এরপরে শক্তি রামিনীকে বলে, বিঘ্নেশের যে পুরাতন মোবাইলটা ছিল সেটা খুঁজে নিয়ে আসো। রামিনী বলে, ওটা একেবারেই ডেড, কোনো কিছুই পাওয়া যায় না। কিন্তু শক্তি বলে, তারপরে নিয়ে আসো। এদিকে দিবাকর তাকে বারবার কল দিচ্ছিল। একটা সময় শক্তি বলে, তুমি কোথায়? আমি তোমার সাথে এসে দেখা করছি। রাতে সে তার সাথে দেখা করতে আসে, কিন্তু শক্তি সেখানে আসার পরে দেখতে পায় দিবাকর তার জন্য একটা বার্থডে পার্টির আয়োজন করেছিল। শক্তি বলে, আজকে তো আমার বার্থডে নয়, তাহলে এটা কেন? দিবাকর বলে, কিন্তু আজকে আমার বার্থডে। এতে শক্তির আফসোস হয়, কারণ এটা তার মনে ছিল না। দিবাকরই তাকে মনে করিয়ে দিল। সে তাকে সরি বলে, একসাথে কেক কাটে, আর এরপরেই তারা সেখানে কিছুটা ভালো সময় কাটায় দুজনে একসাথে। পরদিনই শক্তি সেই মোবাইলটা নিয়ে রবির কাছে চলে আসে আর বলে, এটার ভেতরে যে ডেটা রয়েছে সেটা উদ্ধার করার চেষ্টা করো। কিন্তু রবি বলে, সময় লাগবে, কারণ এটা একেবারে লেটেস্ট মডেলের আইফোন, এখানে অনেক সিকিউরিটি থাকে, যার ফলে অনেক সময় লাগে। শক্তি বলে, তাড়াতাড়ি করো। তখনই দেখা যায় একজন সিকিউরিটি গার্ড কল করে শক্তিকে আর বলে, সান্ধিয়ার রেপ কেসের ব্যাপারে আমার কাছে একটা খবর আছে। শক্তি রামিনী এবং বাকি 2 জনকে বলে, সেই ফার্ম হাউসের সিকিউরিটি গার্ড আমাকে কল করেছিল আর বলেছে যেদিন বিঘ্নেশের খুন হয় সেদিন তার সাথে একটি মেয়েও ছিল। রামিনী বলে, হ্যাঁ, আমরাও তাকে দেখেছি, কিন্তু ও আমাদের কি কাজে লাগবে? শক্তি বলে, ওর সাথে কথা বলা দরকার। এরপরেই দেখা যায় মেয়েটি এখন মিডিয়ায় কাজ করত, সেখানে তাকে খবর দেওয়া হয়। পুলিশের কথা শুনে অবশেষে সেখানে সে চলে আসে তাদের সাথে কথা বলার জন্য। বিঘ্নেশের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে প্রথমে মেয়েটি বলে সে বিঘ্নেশকে চেনে না, এই নামেরই কাউকে চেনে না। কিন্তু তাকে যখনই থ্রেট দেওয়া হয় মেয়েটি বলে, বিঘ্নেশ আমাকে মুভিতে চান্স পাইয়ে দেবে বলে আমার সুযোগ নিয়েছে, এছাড়া সেটার ভিডিও করেছে, আর সেই ভিডিও দেখিয়ে অন্য মানুষদের সাথে থাকার জন্য আমাকে বাধ্য করেছে। আর ইরুথি নামের একজন লোক মাঝে মধ্যেই আমাকে বিঘ্নেশের কাছে নিয়ে যেত, আর এই ইরুথি হচ্ছে মিনিস্টার আনন্দের ড্রাইভার। শক্তি এবং তার টিম যখন সেই ইরুতির ব্যাপারে খোঁজ নিতে চায় দেখা যায় তারও বিশাল বাড়ি গাড়ি রয়েছে, অর্থাৎ সবই অবৈধ টাকার করা, এমনকি সেই ইরুতিরও একজন ড্রাইভার রয়েছে। এরপরে সেই ইরুতিকে থানায় ডাকা হয়। থানায় আসার পরে জিজ্ঞেস করা হয় গত মাসের 22 তারিখে সে কোথায় ছিল। ইরুতি বলে, আমি মিনিস্টার আনন্দের সাথে ছিলাম। তখন শক্তি বলে, কিন্তু মিনিস্টার আনন্দ সেই সময় চায়নায় ছিল, এটার প্রমাণও রয়েছে, তুমি কি তার সাথে চায়নায় গিয়েছিলে? তখন ইরুতি বলে, তাহলে আমার মনে নেই আমি কোথায় ছিলাম। তখনই মায়ের কাছে খবর আসে মার্সির ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মার্সির কাছে চলে যায়, মার্সিকে কাঁদতে দেখা যায়। মার্সি বলে, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। তখনই একজন ফোন করে আর বলে মার্সির ছেলে মর্গে আছে। এটা শুনে মার্সি একেবারেই ভেঙে পড়ে। তারা দ্রুত সবাই সেখানে চলে আসে, কিন্তু দেখা যায় মার্সির ছেলে সুস্থ ছিল, আর একজন লোক তাকে তাদের কাছে দিয়ে যায়। তখনই শক্তি সেই লোকটাকে ধরে আর জিজ্ঞেস করে, তুমি এই ছেলেটাকে কোথায় পেলে, এখানে কেন নিয়ে এসেছো? তখনই শক্তির ফোন বাজতে থাকে। লোকটা বলে, আপনার ফোন রিসিভ করুন। দেখা যায় সেটা ছিল মিনিস্টার আনন্দের পিএ। সে বলে, ওই লোকটা কিছুই করেনি, আর মিনিস্টার আনন্দ আপনার সাথে দেখা করতে যায়, চলে আসুন। কিন্তু দেখা যায় সেখানে মিনিস্টার আনন্দ ছিল না, সেটা ছিল আনন্দের ভাই রাঘব। রাঘব বলে, আমি তোমাকে আসতে বলেছি। এটা শুনে শক্তি একটু অবাক হয়ে যায় আর বলে, গত মাসের 22 তারিখে যেটা হয়েছে সেটার মধ্যে তুমিও জড়িত নয় তো? রাঘব বলে, হতেও পারি আবার নাও হতে পারি।
এমনকি হয়তোবা মার্সির ছেলে আবারও স্কুল থেকে আসার সময় নিখোঁজ হয়ে যাবে, এবার হয়তোবা আর ফিরবেই না। আর মার্সি এতে কষ্ট পেয়ে মারাও যেতে পারে, সুইসাইডও করতে পারে। অন্যদিকে মায়ের হাজবেন্ড হয়তোবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, বা রামিনীর ছেলে মেয়ে স্কুল থেকে নাও ফিরতে পারে, বা তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে। যে কোনো কিছু হতে পারে। তো তুমি যদি চাও এসব কিছু না হোক, তাহলে সাবধানে থেকো। শক্তি বুঝতে পেরে যায় সেই ঘটনার সাথে যে তৃতীয় লোকটা ছিল সেটা ছিল এই রাঘব, আর রাঘবই তার শক্তি দ্বারা এই কেসটা রুখতে চাইছে। সেখান থেকে বের হয়ে শক্তি আবারও রবিকে কল করে আর জিজ্ঞেস করে সেই মোবাইল থেকে কিছু উদ্ধার করা গেছে কিনা। রবি বলে, তোমাকে তো আগেই বলেছি, এটা থেকে ডেটা ট্রান্সফার করা বা উদ্ধার করা এতটাও সহজ নয়, আরও সময় লাগবে। ঠিক তখনই শক্তির কাছে আরও একটি ফোন আসে আর জানা যায় রাস্তার ধারে একজন মহিলা সুইসাইড করেছে, গলায় ফাঁসি দিয়ে। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর দ্রুত সেখানে চলে আসে, কিন্তু আসার পরে দেখতে পায় সেটা রামিনী, মায়া বা মার্সি কেউ ছিল না, অন্য একজন ছিল। আর এতে কিছুটা হলেও স্বস্তি পায় শক্তি। মিডিয়ায় রিপোর্ট করা হয় মেয়েটির নাম ছিল শশীকলা। সে একজন সাধারণ দিনমজুরের মেয়ে, কিন্তু তার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল একজন বিজনেসম্যানের ছেলে জয়নের সাথে। তারা দুইজনই গত মাসে বিয়ে করে, আর আজকেই এই ঘটনা। সবাই ভাবতে থাকে এটা হয়তো একটা অনার কিলিংয়ের মামলা। এবার শক্তি আর তার টিম দুটো কেস একসাথে ইনভেস্টিগেশন করতে থাকে, অর্থাৎ শশীকলা এবং সান্ধিয়ার কেসটা। আর এবার এই শশীকলার কেসে মিনিস্টার আনন্দের ড্রাইভার ইরুতিকে শক্তি অ্যারেস্ট করে আর বলে যে তুমি শশীকলাকে অনার কিলিংয়ের জন্য খুন করেছিলে। এতে মিডিয়াতে হইচই পড়ে যায়। এরপরে তাকে থানায় নিয়ে আসা হয়, কিন্তু ইরুথি সবাইকে বলছিল আমাকে ছেড়ে দাও, তোমরা কেউ আমাকে আটকে রাখতে পারবে না, 24 ঘন্টার মধ্যে আমি এখান থেকে বের হয়ে যাব। ঠিক তখনই সেই ডিজিপি তাকে কল করে আর বলে, কেন তাকে তুমি অ্যারেস্ট করেছ? শক্তি বলে তার বিরুদ্ধে কমপ্লেন ছিল, আর ইতোমধ্যে সে তার দোষ স্বীকার করে নিয়েছে। এতে ডিজিপি আর কিছুই বলতে পারে না। শক্তি তাকে মিথ্যে বলে, কারণ রামিনীর কাছ থেকে আগেই সে জানতে পেরে গিয়েছিল এই ডিজিপি সান্ধিয়ার কেসটাতেও মিনিস্টার আনন্দের হয়ে কাজ করেছে। ফোন রাখার পরে ইরুতি শক্তিকে আবারও থ্রেট দেয়, বলে আমি 24 ঘন্টার মধ্যে এখান থেকে বের হয়ে যাব। শক্তি তাকে বলে, তুমি যদি জেলে থাকো তবে তো তুমি বের হতে পারবে, যদি তুমি মর্গে থাকো। এতে ভয় পেয়ে যায় ইরুথি। কিছুক্ষণ পরে রাঘব থানায় চলে আসে একজন লয়ার নিয়ে, যাতে ইরুতিকে ছাড়াতে পারে, কিন্তু সেখানে বেল অর্ডার ছিল না বলে শক্তি তাকে ছাড়ে না। রাঘব বলে, আমি জানি এটা তুমি ইচ্ছে করেই করছো, তুমি কি প্রতিশোধ নিচ্ছ? এর পরিণতি কিন্তু ভালো হবে না। তখন শক্তি বলে, বিঘ্নেশ যে কাজটা করেছে সেটা শাস্তি সে পেয়েছে, আর সেই কাজটাতে যদি তুমি সামিল থাকো হয়তোবা তুমিও একই শাস্তি পেতে পারো। শক্তি তাকেও থ্রেট দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে রাতে যখন সবাই থানা থেকে চলে আসে, শক্তি এবং তার টিম ইরুতিকে একটা রুমের ভেতরে নিয়ে আসে এবং টর্চার করতে থাকে, আর তাকে ইলেকট্রিক শকের ভয় দেখে জিজ্ঞেস করে সেই দিন রাতে কি হয়েছিল। তখন সে বলে দেয় সেখানে বিঘ্নেশের সাথে সে এবং সেই রাঘবও ছিল, এবং তারা তিনজন মিলেই মেয়েটিকে রেপ করেছে। শক্তি বলে, যেটা করেছো সেটার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর এটা বলে রামিনীকে বলে, ওকে মেরে ফেলো। তারা তিনজন মিলে সেখানেই ইরুতিকে মেরে ফেলে। পরদিনই খবর আসে থানার ভেতরে রহস্যজনকভাবে ইরুথি মারা গেছে, যে মিনিস্টার আনন্দের ড্রাইভার ছিল। তখনই এটা নিয়ে চারপাশে নিউজ হতে থাকে। শক্তির বাবা যখন এটা দেখে বলে, আমি জানি তুমি কখনো এমন কাজ করতেই পারো না, কিন্তু শক্তি বলে, বাবা আমরাই মেরেছি ওকে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায় আর বলে, এটা কেন করেছো? শক্তি তাকে সবকিছু খুলে বলে, কিন্তু তারপরও তার বাবা বলে, তোমাদের তাকে আইনের আওতায় আনা উচিত ছিল, এমনটা করা ঠিক হয়নি। পুলিশ কমিশনার শক্তিকে ডাকে এবং জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। শক্তি বলে, সেটা আমরা জানি না। পুলিশ কমিশনার বলে, আমার সার্ভিস লাইফে তোমার মতো এমন অনেক পুলিশ অফিসার আমি দেখেছি, তুমি কি করতে পারো আর না করতে পারো সেটাও আমি জানি, তাই এইটা আমাকে বোঝাতে এসে না। উপর থেকে অর্ডার এসেছে, তোমার সেই টাস্ক ফোর্স ভেঙে ফেলা হয়েছে আর তোমাকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এরপর শক্তি যখন দিবাকরের সাথে দেখা করে, দিবাকর বলে, তুমি যেটা করেছো একেবারে ঠিক করেছো, এতে তোমার কোনো দোষ নেই। এরপরেই দেখা যায় থানায় সেই রুলিং পার্টির এমএলএ ধারমা আসে আর বলে, প্রথমে মেয়ে টাস্কফোর্স দেখে আমি একটু অবহেলা করেছিলাম, ভেবেছিলাম মেয়েরা কী বা করতে পারে, কারণ আমি চাইতাম এই বিঘ্নেশের শাস্তি হোক, কারণ সে আমার বাড়ির একটি মেয়ের উপরে হাত দিয়েছিল, তাকেও একই অবস্থায় করেছিল, কিন্তু আমি তখন কিছুই করতে পারিনি, কারণ এই বিঘ্নেশের হাত অনেক ওপর পর্যন্ত। কিন্তু যখন তোমরা এই কাজটা করে ফেলেছ আমি অনেক খুশি হয়েছি। এরপরে দেখা যায় সে শক্তির ট্রান্সফারটা বাতিল করে দেয় আর টাস্কফোর্সটাও আগের মতোই রেখে দেয়। এতে শক্তি এবং বাকি তিনজনই খুব খুশি হয়। এরপরে দেখা যায় কয়েকজন লোক মিলে শক্তির বাড়িতে তার বাবার উপরে হামলা করে।
কিন্তু শক্তির বাবা দরজা লাগিয়ে দেয় তাদেরকে। আর তখনই সেখানে শক্তি এবং বাকি ৩ জন চলে আসে আর তাদের সাথে ফাইট করতে থাকে। আর এভাবেই তারা শক্তির বাবাকে বাঁচিয়ে নেয়। তখনই দিবাকর দেখা করে শক্তির সাথে আর বলে, আমি অনেক টেনশনে ছিলাম, আঙ্কেল এখন সুস্থ আছে, তোমার যদি কিছু হয়ে যেত। এই জন্যই রাতে তারা ড্রাইভে বের হয় দুজনের মনটা একটু ভালো করার জন্য। কিন্তু তখনই শক্তি দেখতে পায় তাদের পিছনে কয়েকজন লোক তাড়া করছে, গাড়ি নিয়ে আসছে আর একটা সময় তাদেরকে গুলি করতে শুরু করে। শক্তি এবং দিবাকর গাড়ি থামিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। শক্তি তার গান দিয়ে ফায়ার করলেও হঠাৎ করে একটা গুলি শক্তির হাতে লাগে, যার ফলে তার হাত থেকে গানটা পড়ে যায়, তার পায়েও গুলি লাগে। আর দিবাকর শক্তিকে কাঁধে তুলে নিয়েই দৌড়াতে শুরু করে। সেই লোকগুলো তাদের পিছুই ছাড়ছিল না, দৌড়াতে শুরু করে। অন্যদিকে দিবাকর দৌড়াতে দৌড়াতে পাশেরই পুলিশ স্টেশনে কল করে আর তাদেরকে সাহায্য করতে বলে। কিন্তু যখনই সেই লোকগুলো একেবারে শক্তির কাছে চলে আসবে, দিবাকরকে গুলি করতে যাবে, ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। কিন্তু তার আগেই শক্তি আর দিবাকরকে গুলি করে বসে। শক্তি দিবাকর বেঁচে যায়। শক্তি দিবাকরকে জিজ্ঞেস করে, তুমি ভালো আছো তো? কিন্তু দেখা যায় দিবাকর কোনো উত্তরই দেয় না, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ শেষ গুলিটা দিবাকরের বুকে লেগেছিল। শক্তি সেখানে কান্নায় ভেঙে পড়ে, বাকি পুলিশদের অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু তার আগেই দেখা যায় দিবাকর সেখানেই মারা যায়। এতে একেবারেই হতভম্ব হয়ে পড়ে শক্তি, সে তার জীবনের একটা অংশই যেন হারিয়ে ফেলল। শক্তি, দিবাকরের পরিবার আর দিবাকরের কোচিংয়ের সব বাচ্চারা একেবারে ভেঙে পড়েছিল দিবাকরকে এইভাবে হারিয়ে। তারা যেন কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না তাদের মাঝে দিবাকর আর নেই। শক্তির বাবা এবার শক্তিকে সাপোর্ট করে আর বলে, তুমি যেটা করেছো সেটা শেষ করে এসো। শক্তি রেগে চলে যায় রাঘবের কাছে। রাঘব সেখানে শক্তিকে দেখার পরে বলে, ভালোই হয়েছে তুমি এখানে এসেছো, আমি তোমাকে মারার জন্য লোক পাঠাতাম, কিন্তু তার আগেই তুমি চলে এসেছো। আর তুমি কি ভেবেছো আমাকে মারতে পারবে? কিছুই করতে পারবে না। জানোই তো আমার ভাইয়ের খবর, মিনিস্টার আনন্দ, সে যতদিন ক্ষমতায় আছে তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি ভেবেছ ইরুথি আর ভিঘ্নেশকে মেরে ফেলেছ, আমাকেও একইভাবে মারতে পারবে, কাজ হবে না। শক্তি বলে, টিভির নিউজটা দেখো। টিভির নিউজ খুলতেই দেখা যায় মিনিস্টার আনন্দের সকল অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া গেছে আর সব ধরনের কালো টাকারও হদিস পাওয়া গেছে। আর এই জন্যই তার মিনিস্টার পদ বাতিল করা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। আসলে রবি সেই মোবাইলের তথ্য বের করে ফেলেছিল, যেখানে মিনিস্টার আনন্দের অনেক তথ্য ছিল, কালো টাকার তথ্য। এটা দেখে রাঘব প্রচণ্ড রেগে যায় এবং তার লোকদের বলে শক্তিকে মেরে ফেলার জন্য। এসময় মারতে শুরু করে। শক্তিও তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সে এতগুলো লোকের সাথে পেরে উঠছিল না। তারপরেও প্রাণপণ লড়াই করতে থাকে, থেমে থাকে না। আর একটা সময় রাঘবের সব লোককে সে ধীরে ধীরে মেরে ফেলে। এতে শক্তিও অনেক আহত হয়। রাঘব তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু শক্তি নিজেকে বাঁচিয়ে তাকে মারতে শুরু করে। দুজনের মধ্যে দুর্ধর্ষ এক ফাইট হয়। অবশেষে রাঘব হার মেনে নেয় আর শক্তিকে বলে, প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও। শক্তি তাকে গুলি করে সেখানেই ফেলে দেয়। আর এভাবেই সান্ধিয়ার রেপ এবং দিবাকর হত্যার প্রতিশোধ নেয় শক্তি। এরপরে তারা সবাই মিলে আবারও সান্ধিয়ার সাথে দেখা করতে আসে। রামিনী এবং বাকিরা বলে, সান্ধিয়াকে কি বলবো? শক্তি বলে, না, ও নিশ্চয়ই এতদিন ভেবে এসেছে শুধু বিঘ্নেশই ওর সাথে ওইটা করেছে। এখন যদি জানতে পারে তাকে এই অত্যাচার আরও 2 জন লোক মিলে করেছে, এতে তার মনের উপরই চাপ পড়বে। ওকে ওভাবেই থাকতে দাও। দেখা যায় সান্ধিয়া এখন ছোট বাচ্চাদের পড়াতো। আর এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।